আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস আমি শুরু করছি। আশা করছি এই ক্লাসটা করলে তৃতীয় অধ্যায় আরোহ অনুমান ও তার প্রকারভেদ বিষয়টি আমরা ভালো করে বুঝতে পারব। আমরা প্রথমেই জানব আরোহ অনুমান কাকে বলে এবং তার প্রকারভেদগুলো কী কী। তারপর বিস্তারিত চলে যাব এর প্রকারভেদগুলো সম্পর্কে জানার জন্য। প্রথমে আমরা জানব আরোহ অনুমান কাকে বলে, এর উদাহরণ কিভাবে দেয়া যাবে। যখন কয়েকটি বিশেষ বিশেষ ব্যক্তি, বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি, তখনই সেই অনুমানকে আরোহ অনুমান বলে। এখানে উল্লেখ করা আছে বিশেষ বিশেষ ব্যক্তি, বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা সার্বিক সিদ্ধান্ত নেওয়া। যেমন রহিম হয় জীব, করিম হয় জীব, যদু হয় জীব, অতএব সকল মানুষ হয় জীব। এখানে আমরা তিনটা ব্যক্তি, রহিম, করিম, যদু, এই তিনজন ব্যক্তির উপর নির্ভর করে পৃথিবীর সমগ্র মানুষ সম্পর্কে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। এই যে ছোট ছোট বিষয় থেকে আমরা একটা বড় বিষয়ের উপর সিদ্ধান্ত নিচ্ছি, এটাই হলো আরোহ অনুমান। এখন আরোহ অনুমানের প্রকারভেদ আমরা বলবো যে আরোহ অনুমান কত প্রকার ও কী কী। প্রকৃতপক্ষে আরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রকৃত আরোহ আর একটা হলো অপ্রকৃত। তাহলে প্রকৃত এবং অপ্রকৃত আমরা সহজে মনে রাখবো কি প্রকৃত এবং অপ্রকৃত। প্রকৃতকে আমার তিন ভাগে ভাগ করা যায় কি বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান। আর অপ্রকৃত আরোহকে ভাগ করা যায় তিন ভাগে, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ আর একটা হলো ঘটনা সংযোজন। তো আমরা এই আজকের এই ক্লাসটিতে আমরা শুধু কথা বলবো বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ নিয়ে। এই দুইটা প্রকার আমরা কথা বলবো। প্রকৃত আরোহ কাকে বলে এবং কিভাবে এর বৈশিষ্ট্য দিব, অর্থাৎ কিভাবে এর এক্সাম্পল দিব। যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ বর্তমান থাকে তাদেরকে প্রকৃত আরোহ বলে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হলো আরোহমূলক লম্ফ। লম্ফ মানে লাভ দেয়া। অর্থাৎ কয়েকটা বিষয় নিয়ে ওই জাতীয় সমগ্র বিষয় সম্পর্কে যে আমরা ধারণা করি, এই যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় মূলত আরোহমূলক লম্ফ। যুক্তিবিদ মিলের মতে আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য। যেমন জামাল হয় মরণশীল, কামাল হয় মরণশীল, হাসান হয় মরণশীল। এখানে তিনটা মানুষ সম্পর্কে আমরা কথা বললাম, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই যে তিনটা মানুষের উপর আমাদের অভিজ্ঞতা আছে এবং এর ভিত্তিতে পৃথিবীর সকল মানুষ সম্পর্কে আমরা যে ধারণা করলাম, সিদ্ধান্ত নিলাম, এই যে লাভ দেয়া, এটাকে মূলত বলা হচ্ছে আরোহমূলক লম্ফ। চলে যাই যে প্রকৃত আরোহের যে প্রকারভেদ, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান। এখানে আমরা প্রথম দুইটা নিয়ে আজকে কথা বলবো। তাহলে বৈজ্ঞানিক আরোহ কি? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করবার যে প্রক্রিয়া, সেটাকেই আমরা বলবো বৈজ্ঞানিক আরোহ। এখন এখানে কথা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কি। আসলে প্রকৃতি একটা নিজস্ব নিয়মে চলে। তার অতীতে যে অবস্থায় প্রকৃতি যে কাজ করেছিল, বর্তমানে যদি সেই অবস্থা বিরাজ করে, তাহলে প্রকৃতি কিন্তু সেই কাজটি করবে। এই যে প্রকৃতির নিজস্ব নিয়ম, এটাকে বলা হয় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। কার্যকারণ নিয়ম কি? যে প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকবে এবং কারণ থেকেই কার্য উৎপন্ন হয়, কারণ ছাড়া কখনো কার্য হয় না, এই যে ধারণা, এটাকে বলা হয় কার্যকারণ নিয়ম। আর একটা বলা হচ্ছে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। আসলে সার্বিক বলতে তো আমরা জানি ওই জাতীয় সমগ্র সদস্যের উপর কোনো ধারণা করাকেই বলা হয় সার্বিক যুক্তিবাক্য। সংশ্লেষক যুক্তিবাক্য হল যে যুক্তিবাক্যের বিধেয় দ্বারা উদ্দেশ্যের জাত্যর্থ ব্যতীত নতুন কোনো তথ্য প্রদান করা হয়, সেই যুক্তিবাক্যটাকেই বলা হয় সংশ্লেষক যুক্তিবাক্য। আর সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য মানেই হলো কোনো একটা বিষয়ের সমগ্র সম্পর্কে যখন
আমরা কথা বলবো সেটা কি সার্বিক যুক্তিবাক্য, আর সংশ্লেষক যুক্তিবাক্য তো আমরা বললাম। তো এখানে কিন্তু সকল মানুষ হয়ে মরণশীল, এটা একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। কেন? যে মানুষ সদস্য যত রয়েছে সকল মানুষ সম্পর্কে ধারণা করা হয়েছে, এই কারণে এটি সার্বিক। আর মরণশীল আছে এই জন্য সংশ্লেষক। কেন? যে মানুষের তো জাত্যর্থ বলতে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, এখানে মরণশীল কিন্তু জাত্যর্থ নয়। অতএব মানুষের জাত্যর্থ ব্যতীত নতুন একটা গুণ প্রকাশ করা হয়েছে, এই কারণে এটাকে বলা হয়েছে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। যুক্তিবাক্যের তিনটা অংশ: উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। এখানে সকল মানুষ হলো উদ্দেশ্য, হয় হলো সংযোজক, আর মরণশীল হলো বিধেয়। ওকে। কয়েকজন ব্যক্তি মানুষের মৃত্যুর বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমরা মানুষ ও মরণশীলতার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করি এবং প্রকৃতির আচরণ সম্পর্কিত নিয়মানুবর্তিতায় বিশ্বাস স্থাপন করে সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত ও অনুমান করি। এ কারণে এই যুক্তিটা হলো বৈজ্ঞানিক আরোহ। আমরা চলে যাই বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো কি। বৈজ্ঞানিক আরোহে একটি যুক্তিবাক্য স্থাপন করে, এখানে বাক্য আকারে দেওয়া আছে, আমরা শুধু মনে রাখবো এরকম: একটি যুক্তিবাক্য স্থাপন করে, একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে, একটি সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। তার মানে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে, একটি যুক্তিবাক্য স্থাপন করে, একটি সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে, এটি বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে, একটি আরোহমূলক লম্ফ বা সংকট এতে বর্তমান, এটি দুটি মৌলিক নিয়ম বিজ্ঞানের, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে। তাহলে বৈজ্ঞানিক আরোহের যদি বৈশিষ্ট্য বলতে বলা হয়, তাহলে আমরা এক কথায় বা এক নিঃশ্বাসে বলতে পারি: একটি যুক্তিবাক্য স্থাপন করে, একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে, একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে, এটি বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে, এটি বিজ্ঞানের দুটি মৌলিক নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম মেনে চলে। আমরা চলে যাই অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে। কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধু একানুবর্তী ও অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করবার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় অবৈজ্ঞানিক আরোহ। যেমন, যতদূর আমাদের অভিজ্ঞতা যায়, আমরা শুধু কালো রঙের কাকই দেখেছি, ভিন্ন কোনো রঙের কাক কখনো আমাদের চোখে পড়েনি। সুতরাং কাকের রং সম্বন্ধে আমাদের এই যে অবাধ ও ব্যতিক্রমহীন অভিজ্ঞতা, এটার উপর নির্ভর করে আমরা অনুমান করি যে পৃথিবীর সকল কাক হয় কালো। এটাতে কিন্তু কাক আর কালোর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক আসলে নাই। এটা রয়েছে অবাধ অভিজ্ঞতা এবং ব্যতিক্রমহীন যে অভিজ্ঞতা, আমরা অন্য কোনো কিছু দেখিনি, এটা এই কারণেই আমরা কাককে আসলে কালো বলি। এখানে কার্যকারণ কোনো সম্পর্ক নেই। অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো কি কি? এটি একই রকম যে একটি যুক্তিবাক্য স্থাপন করে, একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে, সিদ্ধান্ত একটি সংশ্লেষক যুক্তিবাক্য, এর ভিত্তি হচ্ছে অনুকূল অভিজ্ঞতা, এটি বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে, এতে আরোহমূলক লম্ফ উপস্থিত, বৈজ্ঞানিকের মধ্যেও কিন্তু একই ছিল, এটি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভরশীল, কোনো কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল নয়, আর এর যে সিদ্ধান্ত সেটি সম্ভাব্য, নিশ্চিত কোনো সিদ্ধান্ত নয়। আমরা এতক্ষণে দুটো প্রকারভেদের বৈশিষ্ট্য জানলাম, সংজ্ঞা জানলাম এবং দুটো বিস্তারিত জানলাম। এখন আমরা জানব বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিকের মধ্যে যে সাদৃশ্য, আসলে সাদৃশ্যগুলো কি? সাদৃশ্য মানে মিল। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় প্রকার আরোহের সিদ্ধান্তই মূলত সার্বিক যুক্তিবাক্য। বৈজ্ঞানিক আরোহে আমরা কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রেও আমরা অভিজ্ঞতালব্ধ সীমিত জ্ঞানের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। 2 নম্বরে যে সাদৃশ্য রয়েছে সেটি হলো বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় আরোহেই ঘটনা পর্যবেক্ষণ উপস্থিত। উভয় আরোহেই আমরা সিদ্ধান্ত স্থাপনের পূর্বে বাস্তব ঘটনাসমূহ পর্যবেক্ষণ করি, এগুলো অনুমানের আশ্রয় বাক্যরূপে মূলত কাজ করে। 3 নম্বর, উভয় প্রকার আরোহই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত, যেহেতু একই প্রকার অন্তর্ভুক্ত, কেননা এদের মধ্যে আরোহমূলক লম্ফ উপস্থিত। দুটোর মধ্যেই কি রয়েছে? আরোহমূলক লম্ফ উপস্থিত রয়েছে। উভয় আরোহেই আমরা জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত এবং কিছু থেকে সকলে গমন করি। 4 নাম্বার,
বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয় আরোহী প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভরশীল। প্রকৃতির আচরণ সম্পর্কিত নিয়মানুবর্তিতায় বিশ্বাস স্থাপনের ফলেই উভয় আরোহে কিছু থেকে সকলে গমন করা সম্ভব, অন্যথায় তা সম্ভব হতো না। তাহলে আমরা এটা সাদৃশ্য জানলাম। এখন এ দুটোর মধ্যকার পার্থক্য জানব। পরীক্ষায় কিন্তু এই পার্থক্যটা খুবই আসে। প্রথম পার্থক্য হলো বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত নয়। প্রথম। দ্বিতীয় পার্থক্য, বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ নিছক অবাধ অভিজ্ঞতার উপর নির্ভরশীল। 3 নাম্বার, বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত অনুমানে খুবই সতর্কতার আশ্রয় নেওয়া হয়, যেহেতু কার্যকারণ রয়েছে, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে তেমন কোনো সতর্কতা নেই। 4 নাম্বার, বৈজ্ঞানিক আরোহ সদর্থক ও নঙর্থক উভয় প্রকার দৃষ্টান্ত পরীক্ষা করা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কেবল সদর্থক দৃষ্টান্তগুলোই গণনা করা হয়, নঙর্থক সিদ্ধান্তগুলো কখনোই গণনা করা হয় না। তার পরবর্তী পার্থক্য হলো বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া এবং অবৈজ্ঞানিক আরোহ একটি তুলনামূলক সহজ সরল প্রক্রিয়া। কারণ বৈজ্ঞানিকের মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষানাত্মক পদ্ধতি অনুসরণ করা হয়, কিন্তু অবৈজ্ঞানিকের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নেই। তারপরের পার্থক্য হলো বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম উভয় নিয়মের উপর প্রতিষ্ঠিত, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র নিয়মানুবর্তিতার উপরই প্রতিষ্ঠিত। সবার শেষ পার্থক্য, বৈজ্ঞানিক আরোহ প্রক্রিয়া বিজ্ঞানীদের ব্যবহারযোগ্য একটি আরোহ প্রক্রিয়া, এতে যে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে আবার প্রমাণও করা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ সাধারণ লোকের গঠিত আরোহ, এতে সিদ্ধান্ত প্রমাণের কোনো চেষ্টা নেই। অর্থাৎ আমরা এ দুটোর মধ্যকার যে পার্থক্য এটা জেনে গেলাম। আমরা যদি এভাবে পর্যায়ক্রমে যুক্তিবিদ্যার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করি, তাহলে এত বেশি উপকৃত হব যে এই বিষয় নিয়ে আর কোনো নতুন করে ভাবনার অবকাশ থাকবে না।